আজকে 1.4 এর কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল আমাদের যেটা চলছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটাই এখনো চলছে। সেটার 1.4 এর তিনের দাগের 3 পর্যন্ত আমাদের হয়েছিল। আমি 3 দাগের 4 থেকে আজকে শুরু করব। দেখো 3-এর 4-এরটা কি বলেছে। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত। বেশ, কি বলেছে, বর্গক্ষেত্রাকার যে পার্ক আছে তার বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য। তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিই তাহলে আয়তক্ষেত্র যেটা তার দৈর্ঘ্যটা পেয়ে যাব x+5। যদি x ধরি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্র যেটা তার দৈর্ঘ্যটা হয়ে যাবে বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি, তাহলে x+5 মিটার। আর প্রস্থটা হবে ওর দৈর্ঘ্যের বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য তার থেকে 3 মিটার কম, তাহলে ওটা হয়ে যাবে x-3 প্রস্থ। দিয়ে একবার ক্ষেত্রফল করব আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একবার বের করব, দিয়ে এখানে যে শর্তটা বলেছে সেই শর্ত ওয়াইজ আমরা অঙ্কটা করব। তাহলে প্রথম আমরা আগে যেটা করব, ফার্স্ট আমাদেরকে করতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য মানে অবশ্যই একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা ধরতে পারি x মিটার, m দিয়ে প্রকাশ করা হলো। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ধরা হলো x মিটার। তাহলে ক্ষেত্রফল কত? অতএব বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বের করে আমরা আগে রেখে দিলাম x² বর্গমিটার, মিটার স্কোয়ার লিখে রাখলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? একটি আয়তক্ষেত্রাকার পার্ক আছে, তাহলে আয়তক্ষেত্রেরও বলতে পারি বা আয়তক্ষেত্রাকার পার্কের, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা আয়তক্ষেত্রাকার পার্কেরই দৈর্ঘ্য লিখছি। আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সমান x+5 মিটার। আর আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ কত? x-3, 3 মিটার কম, তাহলে x-3 এত মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার যে পার্ক আছে তাহলে তার ক্ষেত্রফল কত? অতএব আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x+5 ইন্টু x-3 এত বর্গমিটার বা মিটার স্কোয়ার। এইবার একটা শর্ত দিয়েছে, শর্তটা কি বলেছে? শর্তটা বলেছে দেখো, বলেছে ওই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে শর্তানুযায়ী, তাহলে এখন আমরা বলবো অতএব শর্তানুযায়ী বা শর্তানুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? x+5 ইন্টু x-3। এইটা বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল x², তার দ্বিগুণ মানে 2x²। বলেছে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে এটা -78, এর থেকে 78 কম, তাহলে এটা -78। এটা হলো আমাদের শর্ত অনুযায়ী সমীকরণটা। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করব।
তাহলে এটাকে আগে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। আমি 2-3টে লাইন মুছে দিলাম। আমরা বাঁ দিকটা যেমন আছে এটাকে গুণ করছি আগে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15, আর এইখানে যেই 2x স্কোয়ার আছে আমি সব বাঁ দিকে নিয়ে এলাম। তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস 78 ইকুয়াল টু 0। এগুলোকে বাঁ দিকে নিয়ে এলাম বলে এদের চিহ্নগুলো সব পাল্টে গেল। এবারে এগুলোকে আমরা বিয়োগ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার, আর এইখানে আছে মাইনাস 3x প্লাস 5x মানে প্লাস 2x, আর এটা হলো প্লাস, এই দুটো মাইনাস করতে হবে। তাহলে 5 আর কয়ে দিলে 8, 3, 1 আর কয়ে দিলে 7, 6, 63 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 3x প্লাস 5x মানে প্লাস 2x, আর মাইনাস 15 প্লাস 78, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে চিহ্নটা হয়ে যাবে প্লাস, আর এই দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে 5 আর কয়ে দিলে 8, 3, 1 আর কয়ে দিলে 7, 6। তাহলে এটা হলো আমাদের। দিয়ে এই যে এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, এটাকে সরানোর জন্য আমাদের উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এটা -1 দিয়ে যদি গুণ করি তাহলে এই চিহ্নগুলো সব পাল্টে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। এবারে এটাকে আমরা ওই কি যেন বলে ওটাকে মধ্যসহগ বিশ্লেষণ করব বা মিডল টার্ম ফ্যাক্টর করব। তার 63 মানে 7, 9, 63। তাহলে আমরা যে কোনো দুটো উৎপাদক নেব। 7 আর 9 দুটোকে যদি বিয়োগ করি আমরা দেখো 2 আসছে, তাহলে ওই দুটো উৎপাদকই আমরা নেব। তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0। এবারে ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এটা ইমপ্লাইজ এক্স ইন্টু এক্স মাইনাস 9, দুটো থেকে এক্স কমন নিলাম, এই দুটো থেকে প্লাস 7 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে এই দুটো থেকে এক্স মাইনাস 9 কমন এলো, আর এখানে পড়ে রইল এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো যদি 0 হয় এদের কোনো একটাকে অবশ্যই 0 হতে হবে। তাহলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এইটা ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 9 আর এটা হবে এক্স ইকুয়াল টু -7। এখন এক্সটা আমরা কি ধরেছিলাম না বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি ধারের দৈর্ঘ্য। তাহলে সেই দৈর্ঘ্যটা কখনোই ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এটাকে আমরা অগ্রাহ্য করব। এখানে লিখব অগ্রাহ্য। আর এইখানে তাহলে এক্স ইকুয়াল টু 9, এক্সটা কি ধরেছিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আমাদেরকে কি বের করতে দিয়েছে, এখানে বলেছে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বলবো অতএব বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। বেরিয়ে গেল। বেশ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে একটু করবে, যেটা পড়ালাম ভালো করে একটু শুনবে, দেখবে। আমার মনে হয় খুব একটা অসুবিধে হবে না বুঝতে। এরপরে 5এরটা দেখো কি বলেছে। বলেছে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনেছেন। বেশ, মোট লঙ্কার চারা আছে 350টা। তারপরে কি বলেছে, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগিয়েছে। এইখানটা ভালো করে বুঝবে, প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে সারির সংখ্যা কত ছিল? যদি আমরা সারির সংখ্যা মানে ওই যে একটা সারি মানে এরকম লম্বা করে, ধরো একটা সারি, সেই সারিতে কতগুলো লাগালো, লম্বা করে একই লাইনে বসানো হচ্ছে, সেটাকে একটা সারি বললাম আমরা। এরকম করে কতগুলো সারি আছে বলেছে, কতগুলো গাছ কিভাবে লাগিয়েছে বলেছে, সারির সংখ্যা যতগুলো আছে, ধরো এখানে এক্সট্রা সারির সংখ্যা আছে, এতগুলো সারি, এখানে একটা সারি, এখানে একটা লাইন করে ধরে আছে, সেই লাইন ধরে ধরে গাছগুলো বসানো হয়েছে। তাহলে এরকম যদি সারি থাকে এক্সট্রা, প্রতিটি সারিতে, একটা সারিতে কতগুলো বলেছে লাগিয়েছে, যতগুলো সারি আছে, কতগুলো সারি আছে বলেছি এক্সট্রা, তার থেকে 24টা করে বেশি গাছ লাগিয়েছে।
তাহলে একটা শাড়ি, ধরো এরকম একটা শাড়ি আছে, এখানে গাছ কতগুলো লাগাচ্ছে, এই শাড়ির সংখ্যা যতগুলো আছে, এরকম করে শাড়ি দেওয়া আছে, এই শাড়ির সংখ্যা যতগুলো আছে, ধরো এইগুলোকে আমি বললাম এক্সটি। তাহলে এই যে শাড়ির সংখ্যা, এটা যদি এক্স হয়, এর থেকে 24টা করে বেশি আছে একটা শাড়িতে। তাহলে একটা শাড়িতে কটা গাছ আছে? এক্স প্লাস 24টি। তাহলে একটাতে আছে এক্স প্লাস 24, কতগুলো শাড়ি আছে? এক্সটা। তাহলে মোট কতগুলো গাছ হলো? না, এক্স ইন্টু এক্স প্লাস 24টা। একটা শাড়িতে থাকছে এক্স প্লাস 24টা, শাড়ি কতগুলো আছে? এক্সটা আছে। আমি যদি বলি ধরো 5টা শাড়ি আছে, এখানে 5টা করেছি, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা শাড়ি আছে বললাম। আর প্রত্যেকটা শাড়িতে আমি বলছি 7টা করে গাছ লাগানো আছে। তাহলে এই শাড়িতে 7টা, এই শাড়িতে 7টা, এটায় 7টা, এতে 7টা, এতে 7টা। তাহলে মোট কতগুলো গাছ লাগানো হলো? একটাতে 7টা আছে। শাড়ি কটা আছে? 1 2 3 4 5টা। তাহলে 7টা, একটা শাড়িতে, একটা শাড়িতে আছে 7টা, তাহলে 5টা শাড়িতে থাকবে 5 × 7 সমান 35টি। ঠিক সেরকম করে যদি এক্সটা থাকে, তাহলে একটায় আছে এক্স প্লাস 24টি, একটা শাড়িতে আছে, তাহলে কতগুলো শাড়ি ছিল? এক্সটা। তাহলে সেখানে হবে এক্স ইন্টু এক্স প্লাস 24টি। এটাকেই আমরা একটু ওখানে লিখব। তাহলে এটা কত নাম্বারের অঙ্ক করব বললাম? 3 দাগের 5। 3 দাগের 5-এর অঙ্কটা বলছে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। বেশ, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে, বেশ, এখানে বলেছে সারির সংখ্যা কত। তাহলে আমরা তো আগে বলে নিয়েছি, শুধু সারির সংখ্যাটা করি। ধরি সারির সংখ্যাটা আমরা জানি না, আমরা ধরে নেব। ধরি সারির সংখ্যা সমান এক্সটি। অতএব প্রতিটি সারিতে গাছ আছে সারির সংখ্যা যা তার থেকে 24টা করে বেশি। সারির সংখ্যা এক্সটি, সারির সংখ্যা মানে এরকম দাগ, মানে সমান লাইনে নিয়ে গেছে আর কি। তোমরা জানো সারি দিয়ে গাছ বসানো হয়েছে, মানে পরপর এরকম করে একটা করে সারি তৈরি হয়েছে। তাহলে এরকম এক্সট্রা সারি আছে আমরা বলেছি। আর একটা সারিতে কটা করে গাছ আছে বলেছে না, যতগুলো সারির সংখ্যা এক্সট্রা, তার থেকে 24টা বেশি গাছ লাগানো হয়েছে। তাহলে গাছ লাগানো হয়েছে এক্স প্লাস 24টা করে। তাহলে একটা সারিতে এক্স প্লাস 24টা আছে, তাহলে এক্সট্রা সারিতে কটা থাকবে? এক্স ইন্টু এক্স প্লাস 24। যদি না বুঝতে পারো এরকম একটু লিখে নেবে। অতএব একটি সারিতে গাছের সংখ্যা সমান এক্স প্লাস 24টি। অতএব এক্সটি সারিতে গাছের সংখ্যা এক্স ইন্টু এক্স প্লাস 24টি। অসুবিধা নেই বুঝতে। দিয়ে বলেছে কি, এইগুলো বসানোর পরে কি দেখা গেল? বসানোর পরেও দেখা যাচ্ছে আরও 10টা গাছ রয়ে গেছে। মোট কতগুলো গাছ ছিল? 350টা ছিল। তাহলে 350টা মোট ছিল, বসিয়েছে এতগুলো, পড়ে আছে 10টা। তাহলে এই যতগুলো বসিয়েছে তার সঙ্গে যদি 10টা যে পড়ে আছে সেটাকে যোগ করি, তাহলে এই টোটাল যে লঙ্কার চারা ছিল সেটা পেয়ে যাব। এটা গাছের সংখ্যা বা চারার সংখ্যা বলতে পারো। গাছ তো অ্যাকচুয়ালি নয়, এগুলো চারা বলা ছিল। যদি হয় তোমরা এটা চারা লিখে নেবে, গাছ না লিখে এখানে চারা লিখবে। লঙ্কার চারাই বসানো আছে। তাহলে অতএব শর্তানুযায়ী বলবো আমরা। অতএব শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 24 টোটাল এতগুলো, তার সঙ্গে
10টা আরও পড়ে আছে, তাহলে এটা +10 = 350। বোঝা গেল? মোট এতগুলো চারা লাগানো হয়েছে, এখনো বাকি পড়ে আছে 10টা। সেই 10টা যদি এগুলোর সঙ্গে যোগ করি তবেই আমার টোটাল 350টা লঙ্কার চারা হচ্ছে। এইবার এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে এটা x² + 24x + 10 - 350 বাঁদিকে নিয়ে চলে এলাম, সেই জন্য ওটা চিহ্নটা পাল্টে গেল। বেশ, তাহলে এটা হয়ে গেল x² + 24x - 340 = 0। এই দেখো এখানে এমনি দেখা যাচ্ছে 34 আর 10 করলেই হয়ে যাবে। দেখো, দেখি একটু দাঁড়াও। x² 340, 340 মানে 34 × 10, এইটা সমান 17 × 2 × 5 × 2, 17 × 2 × 5 × 2। এটাকে যদি ভাঙি তাহলে পাবো। এমনি এটা দেখা যাচ্ছে 34 আর 10 যদি করি তাহলেই হয়ে যাচ্ছে 24 আসছে, তাহলে এটাই আমরা করতে পারবো আর কি। বেশ, তাহলে এইটাই আমরা করি। x² + 34 - 10 × x - 340 = 0। তাহলে x² + 34x - 10x - 340 = 0। তাহলে এটা ইমপ্লাইজ x × x + 24 - 10 × x + 24, সরি x + 34 না, x + 34 = 0। তাহলে এটা ইমপ্লাইজ x - 10 × x + 34 = 0। তাহলে এইটা ইমপ্লাইজ আইদার x - 10 = 0 or x + 34 = 0। তার মানে x = 10 আর x = -34। তাহলে এইটাকে আমরা অগ্রাহ্য করব। এইটা হবে আমাদের চারার সংখ্যা, মানে সারির সংখ্যা কতগুলো ছিল। তাহলে বলবো আমরা 10টা সারি ছিল। প্রতিটি সারিতে কটা ছিল? যদি 10টা সারি হয়, দেখো এখান থেকে উল্টো দিক থেকে আমরা উত্তরটা বের করতে পারবো। 10টা সারি ছিল, প্রতিটি সারিতে কটা করে ছিল? এর থেকে আরও 24টা বেশি, তার মানে 24 আর 10 34টা ছিল, প্লাস 10টা পড়েছিল। তাহলে টোটাল কটা হলো দেখো, 340 + 10 = 350। এখানে আমাদের তাই বলেছিল 350টা লঙ্কার চারা আছে। তাহলে আমরা কতগুলো সারির সংখ্যা সেটা আমরা বের করে ফেললাম। সারির সংখ্যা হলো 10টি। বেশ, এটা হলো 1.4-এর 5-এরটা। এবারে 6-এরটা কি আছে একটুখানি পড়ো। 1.4-এর 5, 1.4-এর 6-এরটা কি আছে দেখো। বলেছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করবে নির্ণয় করো। বেশ, বলেছে জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয়। তাহলে কুন্তলের কত সময় লাগে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে জোসেফেরটা বের করতে পারবো। তাহলে আমাদেরকে আগে ধরতে হবে বা আগে জানতে হবে কুন্তলের একটা জিনিস তৈরি করতে কত সময় লাগে। এটা হলো 3-এর দাগের 6। বলেছে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয়।
ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে, কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করবে? আগে আমরা বলি জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয়। তাহলে ধরি কুন্তল একটি জিনিস তৈরি করে x মিনিটে, আমরা মিনিট দিয়ে করলাম, কেন কি 5 মিনিট কম বেশি বলেছে, তাহলে মিনিট না করলে আমাদের এককটা তো একই রাখতে হবে। ঘন্টা যদি করে নিই তাহলে সেই ঘন্টাটাকে আবার মিনিট আমাদেরকে ট্রান্সফার করতে হবে, সেই জন্য আমরা ওটাতে না গিয়ে ঘন্টা যেখানে যা ঘন্টা আছে সেগুলোকে আমরা সব মিনিট করে নেব। তাহলে আমরা প্রথমেই যেটা ধরে নিলাম কুন্তল একটা জিনিস তৈরি করবে x মিনিটে, তাহলে জোসেফ কত মিনিটে করবে? অতএব জোসেফ একটি জিনিস তৈরি করে কুন্তলের থেকে 5 মিনিট কম সময়ে, তাহলে x মাইনাস 5 মিনিটে। দিয়ে কতক্ষণ করে ওরা করেছে? 6 ঘন্টায় করেছে। বেশ, 6 ঘন্টা কাজ করেছে। তাহলে আমরা একবার কুন্তলের ক্ষেত্রে 6 ঘন্টায় কুন্তল কটা জিনিস তৈরি করছে আর 6 ঘন্টায় জোসেফ কটা জিনিস তৈরি করছে আগে আমরা বের করে নেব। দিয়ে বলেছে যার সময় কম লাগছে, জোসেফের তো কম সময় লাগছে, তাহলে জোসেফ ওই একই সময়ে 6 ঘন্টায় বেশি জিনিস তৈরি করবে কুন্তলের থেকে। তাহলে এ 6 ঘন্টায় কতগুলো করছে আর এ 6 ঘন্টায় কতগুলো করছে আমরা আগে বের করব। দিয়ে জোসেফ যেটা বের করছে সেটা থেকে যদি কুন্তলেরটা বিয়োগ করি তাহলেই কতগুলো কম হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। সেইটা এখানে বলেছে 6টা জিনিস বেশি তৈরি করছে। তাহলে জোসেফ 6 ঘন্টায় যতগুলো তৈরি করছে মাইনাস কুন্তল 6 ঘন্টায় যতগুলো তৈরি করছে সেইটা সমান হচ্ছে 6। তাহলে আমরা এখন যেটা করব, কুন্তল আগে লিখি, কুন্তল x মিনিটে তৈরি করে, এটাকেই জাস্ট ঘুরিয়ে লিখলাম আমরা, একটি জিনিস। কুন্তল x মিনিটে করে একটি জিনিস, তাহলে 1 মিনিটে করবে 1/xটি জিনিস। আর কত মিনিটে বলেছে? 6 ঘন্টা। 6 ঘন্টা মানে কত? 6 ঘন্টা মানে 6 × 60 এত মিনিট সমান 360 মিনিট। অসুবিধে নেই। তাহলে এখানে বলবো 360 মিনিটে তৈরি করবে 360/x এতটি জিনিস। বুঝতে অসুবিধে নেই। এটা কুন্তলের হলো। এবারে জোসেফ, জোসেফ x মাইনাস 5 মিনিটে করে একটি জিনিস, মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/x মাইনাস 5টি জিনিস। আর একই সময় 360 মিনিটে তৈরি করে 360/x মাইনাস 5 এতটি জিনিস। এখন দেখো কার সময় কম লাগছে? এর সময় কম, জোসেফের সময় কম লাগছে, কুন্তলের থেকে 5 মিনিট কম সময়ে তৈরি করছে। তাহলে যে কম সময়ে তৈরি করছে সে একই সময়ে বেশি জিনিস তৈরি করবে। দুজনের জন্য যদি একই সময় দেওয়া হয়, একেও 1 ঘন্টা দেওয়া হয়েছে, ওকেও 1 ঘন্টা দেওয়া হয়েছে, তো এ তো তাড়াতাড়ি করে ফেলছে। তাহলে এ 1 ঘন্টায় যতগুলো করবে কুন্তল তার থেকে 1 ঘন্টায় কম তৈরি করবে, ওর সময় বেশি লাগছে একটা জিনিস তৈরি করতে। তাহলে সেরকমই যখন 6 ঘন্টায় করছে, 6 ঘন্টায় জোসেফ যতগুলো করবে কুন্তল তার থেকে কম করবে। তাহলে কতগুলো কম? 6টা কম বলেছে। তাহলে জোসেফ যতগুলো করলো আর কুন্তল যতগুলো করলো, জোসেফ করেছে 6 ঘন্টায় এতগুলো আর জোসেফ করেছে 6 ঘন্টায় এতগুলো আর কুন্তল করেছে 6 ঘন্টায় এতগুলো। তাহলে কুন্তলেরটা কম সংখ্যা আর জোসেফেরটা বেশি। তাহলে জোসেফ মাইনাস কুন্তল সমান 6টা বেশি। তাহলে অতএব শর্তানুযায়ী
এখানে বলবো অতএব শর্তানুযায়ী বা শর্তানুসারে 360 বাই এক্স মাইনাস 5 মাইনাস 360 বাই এক্স ইকুয়াল টু 6টা জিনিস জোসেফ বেশি তৈরি করেছে, কুন্তল 6টা কম করেছে। এবারে এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। শর্ত অনুযায়ী কিন্তু তোমরা যদি, আমি তো এটা একসঙ্গে করে নিলাম, তোমরা যদি একদম ওটা মেনে করো তাহলে এইটা বলা ছিল জোসেফ যা করেছে কুন্তলের যা করেছিল তার থেকে 6টা বেশি। মানে এটাকে তুমি এভাবেও লিখতে পারতে 360 বাই এক্স মাইনাস 5 ইকুয়াল টু 360 বাই এক্স। জোসেফ যতগুলো করেছে সমান, মানে সমান কুন্তল যতগুলো করেছে তার থেকে 6টা বেশি। তুমি এটাও বলতে পারতে, আমি এটাকে একেবারে এখানে লিখে দিয়েছি, এই দুটোর বিয়োগফলটাই 6টা। বেশ, এইখান থেকে আমি 360টা দুটোতেই 360 ওপরে আছে, এটাকে আমি কমন নিয়ে বাইরে বের করে আনলাম। তাহলে এখানে পড়ে রইল এক্স মাইনাস 5 মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 6। তোমরা করবে আমি জানি যে তোমরা ওই 360টা গুণ করবে, আমি এখন অত বড় গুণটা করছি না, এত বড় গুণটা এই এতবার করে করতে হবে, আমি এখন করছি না, আমি বের করে নিয়ে এলাম, দিয়ে এটাকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম, পরে করব। তাহলে এইটা কত হবে, এই দুটো কত হবে, এক্স ইন্টু এক্স মাইনাস 5, ভগ্নাংশের যেরকম যোগ বিয়োগ করি বিয়োগ করছি এখানে, তাহলে এটা এক্স মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 6 বাই 360। এটাকে এদিকে নিয়ে এলাম, এটার সঙ্গে গুণ হয়েছিল সেই জন্য ডান দিকে যখন এলো ভাগ হয়ে গেল। 6 দিয়ে 360কে ভাগ করলে হবে 6 6 36 60। এই এক্সটা মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল। তাহলে এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে এখানে পড়ে আছে, যদি না বুঝতে পারো একটা লাইন করে নাও, 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 1 বাই 60। কোনাকুনি যদি গুণ করো তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 300, 5 6 30, 300। এটাকে এবারে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে হলো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। এইবার আমাদেরকে এখানটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে, 300কে ভাঙতে হবে আমাদেরকে। 300কে যদি ভাঙি কত হবে, 3 ইন্টু 100, 100 মানে 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2, 5 5 25, 4 25 100, 3 100 300, এটাও করতে পারো, না হলে 3 ইন্টু 5 দুগুণে 10 ইন্টু 5 দুগুণে 10, 10 10 100। বেশ, এবার আমাদেরকে এমন দুটো উৎপাদক নিতে হবে, ফ্যাক্টর নিতে হবে যে দুটোকে বিয়োগ করলে 5 আসবে। তাহলে দেখি, 3 5 15, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, দেখো 20 আর 15 বিয়োগ করলে 5ই হয়। তাহলে আমরা এবারে এখানে কি করব, এখানটা মুছে দিলাম, আমরা 20 আর 15 নেব। তাহলে এটা ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 20 মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 300 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এবার এটাকে গুণ করে দেব ভেঙে ভেঙে, মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 20 প্লাস 15 ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স মাইনাস 20 ইন্টু এক্স প্লাস 15। এই দুটো থেকে এক্স মাইনাস 20 কমন এলো, এখানে পড়ে রইল এক্স, এখানে প্লাস 15। তাহলে এইটা ইমপ্লাইজ হয় এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, আর না হলে এক্স প্লাস 15 ইকুয়াল টু 0। এইটা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 20, আর এটা মানে এক্স ইকুয়াল টু মাইনাস 15। এখন এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম কুন্তল একটা জিনিস তৈরি করতে কত সময় নেয়, তাহলে সেই সময় কত নেয় সেটাকে আমরা ঋণাত্মক বলতে পারি না, সেটা নেগেটিভ হতে পারে না, সেই জন্য এটাকে আমরা অগ্রাহ্য করব। আমরা এখানে বলে দেব অগ্রাহ্য। তাহলে এক্স ইকুয়াল টু 20 মানে হচ্ছে কুন্তল একটা জিনিস তৈরি করছে 20 মিনিটে। আমরা এক্স মিনিটে বলেছিলাম, তাহলে 20 মিনিটে।
তাহলে আমরা এখানে বলবো অতএব কুন্তল একটি জিনিস তৈরি করে 20 মিনিটে। এইটাকে আমরা একটু বলেছে যে কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করবে। ওই সময়ে মানে কোন সময়ে? ওই 6 ঘন্টায়। তাহলে 20 মিনিটে কুন্তল 20 মিনিটে তৈরি করছে একটা জিনিস, 1 মিনিটে করবে কটা জিনিস, আর 6 ঘন্টা মানে 360 মিনিটে করবে কটা জিনিস, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সেটা আমরা এখন এখানে বের করব। জাস্ট এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব। একটা জিনিস তৈরি করে 20 মিনিটে, এখানে বলবো কুন্তল 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে তৈরি করে 1/20টি জিনিস, আর ওটা কত মিনিটে বলা আছে? 6 ঘন্টা মানে 360 মিনিটে তৈরি করে 360/20 এতটি জিনিস। এটা কেটে দেওয়া হলো, 18 দুগুণে 36 সমান 18টি। তাহলে আমাদের উত্তর হলো ওই সময়ে কুন্তল 18টি জিনিস তৈরি করবে। বেশ, এটা আমাদের হলো 3 দাগের 6। এবারে 3 দাগের 7টা করব। 7টা কি বলেছে দেখো, বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি আর স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল তা নির্ণয় করো। এই অঙ্ক আমার যতদূর মনে পড়ছে তোমাদেরকে একদম প্রথম দিকে এই 1.1 1.2 এরকমই কোনো জায়গায় একটা এরকম স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক আমরা করেছিলাম। তার মানে তোমাদের এই স্রোতের অনুকূল প্রতিকূলটার সম্পর্কে জানা আছে, পরিচিত তোমরা। সেই যে বলেছিলাম যে যখন কোনো একটা নৌকা যখন স্রোত যেদিকে বইছে সেদিকে যদি যায় তাহলে তার স্রোতের গতিবেগটা নৌকার গতিবেগের সঙ্গে যোগ হয়। মানে যেদিকে স্রোত বইছে যদি নৌকা সেদিকে যায় তাহলে সেই নৌকাটা তাড়াতাড়ি যাবে। কেন? স্রোতের বেগটা স্রোতটা নৌকাটাকে টেনে নিয়ে যাবে, মানে তাড়াতাড়ি নিয়ে চলে যাবে। তার মানে সেখানে নৌকার বেগটা স্রোতের বেগটা নৌকার বেগের সঙ্গে যোগ হয়, সেই জন্য নৌকাটা তাড়াতাড়ি চলে যায়। আর যখন যদি হাওয়া এদিকে দিচ্ছে নৌকা এদিকে আসছে, স্রোত এদিকে বইছে নৌকাটাকে উল্টো দিকে নিয়ে আসছি, তাহলে সেই স্রোতটা নৌকাটাকে বাধা দেবে। নৌকার যে বেগটা, যে গতিতে নৌকাটা আসছিল তাকে ওই স্রোতের যে বেগ সেই বেগটা বাধা দেবে। তার জন্য নৌকাটা তাড়াতাড়ি আসতে পারবে না, ওর যে নৌকাটার যে বেগ ছিল সেই বেগটা কমে যাবে। সেই জন্য যখন স্রোত যেদিকে বইছে নৌকা তার উল্টো দিকে আসবে তখন সেটা হবে স্রোতের প্রতিকূলে বেগ, আর যখন যেদিকে স্রোত যাচ্ছে নৌকা যদি সেদিকেই যায় সেটা হবে স্রোতের অনুকূলে বেগ। এখন যখন অনুকূল হয় তখন স্রোতের বেগ আর নৌকার বেগটা যোগ হয়, যখন প্রতিকূলে আসে তখন স্রোতের বেগটা নৌকার বেগ থেকে বিয়োগ করতে হয়। এটা তোমরা জানো, আমি জাস্ট একটা রিমাইন্ডার দিলাম। আমরা এবার অঙ্কটা করব। তাহলে আমাদেরকে একটা কিছু ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে এখানে আমরা দেখি আগে। বলেছে নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে নৌকার বেগটা বলে দিয়েছে, কোনটা বলে দেয়নি। এখানে বলেছে দেখো উত্তরটা চেয়েছে স্রোতের বেগ কত ছিল। যেটা বের করতে আমাদেরকে সেটাই ধরতে হবে। কেন কি অনুকূল প্রতিকূলের অঙ্ক বলেছে মানেই আমার স্রোতের বেগটাও জানতে হবে, নৌকার বেগটাও জানতে হবে। এখানে নৌকার বেগ বলে দিয়েছে কিন্তু স্রোতের বেগটা বলেনি, তাহলে স্রোতের বেগ অবশ্যই আমাদেরকে এখানে ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা বলবো ধরি স্রোতের বেগ সমান x কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, এই ঘন্টাটাকে h দিয়ে দিলাম আমরা। x কিমি প্রতি ঘন্টা স্রোতের বেগ। আর নৌকার বেগ তো বলেই দিয়েছে, নৌকার বেগ বলে দিয়েছে 8 কিমি প্রতি ঘন্টা। এটা বলেছে 8 কিমিটাকে কিলোমিটার km বললাম আর ঘন্টাটাকে আওয়ার বললাম। অতএব
স্রোতের অনুকূলে বেগ। নৌকার বেগ যা ছিল তার সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে, এত কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে কত হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এত কিমি প্রতি ঘন্টা। অনুকূলে যখন বেগ হয় তখন নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ হয়, প্রতিকূলে যখন হয় নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হয়। এইবার আমরা কতটা কি যাচ্ছে বলেছে, বলেছে অনুকূলে নৌকাটা যাচ্ছে 15 কিমি আর প্রতিকূলে যাচ্ছে 22 কিমি, দিয়ে বলেছে 5 ঘন্টায় যাচ্ছে আর আসছে, 5 ঘন্টায় 15 কিমি যাচ্ছে এবং প্রতিকূলে 22 কিমি আসছে, দিয়ে মোট সময় কত লাগছে? 5 ঘন্টা। তাহলে আগে আমরা দেখে নিই ওই 15 কিমি আর 22 কিমি যেতে কত কত সময় লাগছে, সেই মোট সময়টা ইকুয়াল টু হচ্ছে 5 ঘন্টা। তাহলে প্রথমে আমরা করি অনুকূলে অনুকূলে 8 + x কিমি যায় 1 ঘন্টায়। বুঝতে অসুবিধে নেই তো? কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি গতিবেগ, কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় যায় এত কিমি, তাহলে এত কিমি যাচ্ছে 1 ঘন্টায়, উল্টো করে বললাম। 8 + x কিমি প্রতি ঘন্টা মানে কি 8 + x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়? 1/8 + x এত ঘন্টায়। আর সরি এত কিমি যায়, আর একটা কত কিমি বলেছে? এটা 15 কিমি, অনুকূলে 15 কিমি যাচ্ছে বলেছে, তাহলে 15 কিমি যায় 15/8 + x এত ঘন্টায়। এটা হলো অনুকূলে। এবার প্রতিকূলে কত হবে? প্রতিকূলে প্রতিকূলের বেগটা ছিল 8 - x কিমি প্রতি ঘন্টা, তাহলে 8 - x কিমি যায় 1 ঘন্টায়। 1 কিমি যাবে 1/8 - x ঘন্টায়। আর বলেছে প্রতিকূলে 22 কিমি যাচ্ছে, তাহলে প্রতিকূলে 22 কিমি যায় 22/8 - x এত ঘন্টায়। দিয়ে বলেছে এই অনুকূলে যাচ্ছিল 15/8 + x এত ঘন্টা লাগছিল 15 কিমি যেতে, আর প্রতিকূলে 22 কিমি যেতে এত ঘন্টা লাগছে। এই যে সময়টা, এই সময়টা মানে কত সময়? 5 ঘন্টা। অনুকূলে এত সময় অনুকূলে যাচ্ছে এতক্ষণ, প্রতিকূলে যাচ্ছে এতক্ষণ, এই মোট ক্ষণ যেটা, মোট সময় যেটা, সেটা হচ্ছে 5 ঘন্টা। ও 5 ঘন্টায় 15 কিমি গেছে আর প্রতিকূলে ফিরেছে 22 কিমি, মোট সময় লেগেছে ওর 5 ঘন্টা। তাহলে এটা যাওয়া আর এটা যাওয়া মিলে মোট সময় যা লেগেছে, যাওয়া আসা মিলে 5 ঘন্টা। তাহলে অতএব শর্তানুযায়ী এইটা 15/8 + x প্লাস 22/8 - x ইকুয়াল টু 5 ঘন্টা। এটাও সময়, এটাও সময়, এই সময় দুটোর যোগফল মানে 5 ঘন্টা। এইবার এই দুটোকে আমাদের সিম্পলিফাই করতে হবে, এখানে আমাদেরকে কিছু করার নেই। এদের লসাগু কত হবে? 8 + x × 8 - x, এর সঙ্গে এটা গুণ করতে হবে, এর সঙ্গে এটা গুণ করতে হবে। কেন? এটা দিয়ে যখন এটাকে ভাগ করছি তাহলে 8 - x পড়ে থাকছে, এর সঙ্গে 15 গুণ, সেই জন্য এটার সঙ্গে 15 গুণ। আবার এটা দিয়ে যখন ভাগ করছি তখন এটা পড়ে থাকছে, এর সঙ্গে এটা গুণ। তাহলে এটা কত হচ্ছে? 8 × 15 120, 120 মাইনাস 15x প্লাস 8 × 2 = 16, 6, 8 × 2 = 16 আর 1 17 প্লাস 22x ইকুয়াল টু 5।
15-র সঙ্গে এটা গুণ প্লাস 22-এর সঙ্গে এটা গুণ ইকুয়াল টু এটা বাই এই দুটোর গুণফল ইকুয়াল টু 5। এবার এই দুটোকে একটু আমাদেরকে গুণ করে নিতে হবে। এখানটা মুছলাম। ইমপ্লাইজ আচ্ছা 120 আর 176 কত হয়? 6 7 8 2 9, 6 7 8 2 9, 1 আর 1 2, 296। আর এটা হচ্ছে প্লাস 7x, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই দুটো মাইনাস হবে, চিহ্ন যার বড় তার চিহ্নটা বসবে যে সংখ্যাটা বড়, তাহলে এটা হচ্ছে প্লাস 15 আর 7 22 7x ইকুয়াল টু কোনাকুনি একেবারে গুণ করে দিলাম, তাহলে এটা কত হবে? আচ্ছা একটা লাইন থাক, এখানে এটা করে দিই। 8 8 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। পরের স্টেপে আমরা গুণটা করছি, তাহলে 296 প্লাস 7x ইকুয়াল টু 5 4 20, শূন্য হাতে থাকলো 2, 5 6 30, 30 আর 2 32, এটা মাইনাস 5x স্কোয়ার। বুঝতে অসুবিধে নেই। এইবারে আমরা সবগুলোকে বাঁদিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা ইমপ্লাইজ 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0। কী করলাম আমরা? এটাকে বাঁদিকে নিয়ে এলাম, প্রথম এটাকে লিখে নিলাম, কেন কি এক্স স্কোয়ারটাকে প্রথমেই রাখতে হবে, একবারে সাজিয়ে লিখে নিলাম আর কি। তাহলে এটাকে যখন এদিকে আনলাম এটা প্লাস হয়ে গেল, তারপরে প্লাস 7xটা বসালাম, তারপরে এটা যেটা ছিল বসালাম, তারপরে এটাকে এদিকে নিয়ে এসেছি, এটাকে লিখলাম। তাহলে এটা ইমপ্লাইজ 5x স্কোয়ার প্লাস 7x, এই দুটো বিয়োগ হবে, তাহলে মাইনাস এটা বড়, তাহলে এর আগে যে চিহ্ন আছে সেটা বসলো। 6 আর কয়ে দিলে 10, 4 হাতে থাকলো 1, 9 যোগ হলো 10, 10 আর কয়ে দিলে 12, 2 হাতে থাকলো 1, 2 যোগ হলো 3 চলে গেল, তাহলে এইটা ইকুয়াল টু 0। এইটাকে আমাদেরকে এবারে মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে, 7 আসতে হবে। 5 আর 24 আগে গুণ করতে হবে, 5 ইন্টু 24 সমান 5 ইন্টু 24 মানে 3 ইন্টু 8, 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2। এবার এখান থেকে যে কোনো দুটো উৎপাদক আমরা নেব, যে উৎপাদক দুটো বিয়োগ করলে 7 আসবে। তাহলে দেখি কি কি হয়। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 দুগুণে 6 হচ্ছে না, 3 5 15, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই তো 15 আর 8, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়। তাহলে এইটা হবে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 15, আচ্ছা 15 মাইনাস 8, 15 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এটা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এটা ইমপ্লাইজ এই দুটো থেকে 5x কমন আসবে, তাহলে এটা x প্লাস 3, এই দুটো থেকে মাইনাস 8 কমন আসবে, x প্লাস 3 ইকুয়াল টু 0। এইটা ইমপ্লাইজ এই দুটো থেকে আবার x প্লাস 3 কমন আসবে, তাহলে 5x মাইনাস 8 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো, এইটা ইকুয়াল টু 0 মানে কি হয়, এটা ইকুয়াল টু 0 না হলে এটা ইকুয়াল টু 0। তাহলে আইদার 5x মাইনাস 8 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0। এইটা ইমপ্লাইজ 5x ইকুয়াল টু 8, তার মানে x ইকুয়াল টু 8/5, আর এই দিকটা হবে x ইকুয়াল টু -3। এখন এইটা মানে 8-এর 5, এক্সটা আমরা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম স্রোতের গতিবেগ, সেই গতিবেগটা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে অবশ্যই এটাকে আমরা অগ্রাহ্য লিখব। তাহলে x ইকুয়াল টু 8-এর 5, তাহলে বলবো অতএব স্রোতের বেগ সমান 8-এর 5 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা ইমপ্রপার ফ্র্যাকশন, মানে এটা হচ্ছে কি বলে বাংলায়,
মিশ্র ভগ্নাংশ, আর ওইগুলোকে কি বলে, প্রপার ফ্র্যাকশন, যেটা ওপরে বড় নিচে ছোট থাকলে ওটাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলা হয়, ওটাকে বাংলায় বলে, ভুলে যাচ্ছি আমি, যাই হোক, যখন ওপরে বড় নিচে ছোট থাকে ইমপ্রপার ফ্র্যাকশন যখন হয় তখন সেটাকে ভাগ করে দিতে হয়। তাহলে এটা হবে 5 দিয়ে ভাগ করছি, 3 8, 3 5, তার 5 একে 5 আর 3 8 5, যে পূর্ণ ভেঙে দিতে হয় আর কি, মনে করতে পারছি না বাংলাটা কি বলে। তাহলে এত কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের বেগ হলো 8 5 কিলোমিটার পার আওয়ার বা 1 পূর্ণ 3 5 কিলোমিটার পার আওয়ার। বেশ, আজকে এই পর্যন্তই থাক।